একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে বাস্তব পদক্ষেপ নিতে বলেছে রাজনৈতিক দলগুলো। এছাড়া আজকে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনে সেনাবাহিনীর ঐকান্তিক সহযোগিতা তিনি কামনা করেছেন। জামায়াতের পক্ষ থেকে প্রতিটি ভোট কেন্দ্রে কমপক্ষে 5 জন করে সেনা সদস্য যেন নিরাপত্তার জন্য থাকে সেই দাবি জানানো হয়েছে। এছাড়া বিএনপি বলেছে সরকারের কাছে নত যেন নয়, ইসিকে শক্ত দেখতে চায় বিএনপি। অর্থাৎ সব দলই শক্তিশালী নির্বাচন কমিশনের কথা বলেছে। এছাড়া ভোটের জন্য সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা প্রধান উপদেষ্টা বলেছেন। অন্য দলগুলো এটি নিয়ে কথা হচ্ছে। আজকে সারাদিনে এসব নিয়েই কথা হয়েছে। আমরাও আমাদের আলোচনায় আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে ভোট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এগুলো নিয়ে কথা বলতে চাই। দুজন অতিথি আমাদের স্টুডিওতে আছেন, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমার ডান পাশে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি, স্বাগত আপনাকে। তারপরে আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়কারী রাষ্ট্র সংস্কার আন্দোলন, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনাকে দিয়ে। নির্বাচন কমিশনে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে নিয়মিত সংলাপ শুরু হয়েছে সেখানে নানা ধরনের প্রসঙ্গ আসছে, গণভোট বা নির্বাচন কেন্দ্রিক নির্বাচন কমিশনের প্রস্তুতি, আরপিওর বিষয়গুলো আসছে। তো অনেকগুলো চাওয়া এখনো নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলোর আছে, যেমন বিএনপির পক্ষ থেকে এবং অন্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে আরপিও সংশোধন করে জোটে নির্বাচন করলে নিজের দলের প্রতীকে নির্বাচন করা যাবে না, সেটির জন্য ছোট দলগুলো যাদের প্রতীক বেশি পরিচিত নয় তারা একটা হাউতাস তাদের আছে। এছাড়া নির্বাচন কেন্দ্রিক যেই আরও উদ্যোগগুলো নেওয়া দরকার সেইগুলোর ক্ষেত্রে যে ধীরগতি সেটি নিয়েও রাজনৈতিক দলগুলো কথা বলছে। আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, নির্বাচনটা কিন্তু এখন জনগণের বহুল আকাঙ্ক্ষিত একটা বিষয়ে পরিণত হয়েছে। নির্বাচন প্রতি 5 বছর পর পর হবে, মানুষ স্বাভাবিকভাবে ভোট দেবে, সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবে, এই জিনিসগুলো গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। কিন্তু সেটা আমি বলছি যে বহুল আকাঙ্ক্ষিত কেন? কারণ আমাদের দেশে গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, এবং যারা নতুন ভোটার তারাও 3টি নির্বাচন ভোট কিভাবে দিতে হয় তাই তাদের অভিজ্ঞতার বাইরে। অতএব এই নির্বাচনটায় জনগণের আকাঙ্ক্ষা, তারা ভোট দেবে, নতুন ভোটারদের আকাঙ্ক্ষা, তারা ভোট দেবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের সরকার দেখতে চায়। আর সামগ্রিকভাবে নির্বাচনের গুরুত্বটা হলো যে ফ্যাসিবাদের পতনের পর একটা সম্পূর্ণ ভগ্ন বিকলাঙ্গ অর্থনীতির উপরে দায়িত্ব গ্রহণ করেন এই সরকার। এই সরকার এই 15-16 মাসে যে অর্থনীতিকে টেনে তুলতে পারছে না, যদিও একটা পর্যায় পর্যন্ত সরকার চেষ্টা করছে, এবং এই সরকার আসার পরে ওই টাকা পাচারের যে বড় ড্রেন, সেই ড্রেনটা অনেকটা বন্ধ হয়েছে, যে কারণে কিছুটা স্বস্তি আছে, কিন্তু অর্থনীতির চাকা এখনো ভীষণ দারিদ্রতার পর্যায়ে আছে। এর কারণ হলো যে একটি নির্বাচিত সরকার ছাড়া দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না, এখানে নতুন শিল্পায়ন হচ্ছে না, যে কারণে বেকারত্ব বাড়তে বাড়তে 28%, 28% বেড়ে গেছে। নতুন নির্বাচিত সরকার ছাড়া আপনার মানুষ স্বস্তি পাচ্ছে না, ব্যাংকে তারা টাকা রাখছে না, ব্যাংকে টাকা না রাখলে ব্যাংক হেলদি হচ্ছে না। বিভিন্ন কারণেই এই নির্বাচিত সরকার ছাড়া এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হচ্ছে না, কারণ দেখভাল করবার মতো যে সামর্থ্য দরকার সেই সামর্থ্য এই সরকারের নেই। কারণ এটা একটা ছোট সরকার, একটা দুর্বল সরকার, একটা অনির্বাচিত সরকার। যদিও আমাদের সকলের সমর্থিত সরকার এই এক জিনিস, আর জনগণের ভোটের নির্বাচিত সরকার আরেক জিনিস, যে কারণে এই সরকারটা স্বাভাবিকভাবেই দুর্বল। তো সেই অবস্থায় মানুষের এবং সামগ্রিক বিবেচনায় বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। এখন এই নির্বাচনে আপনার মানুষ চায় যে নির্বাচনটা অবাধ হোক, নিরপেক্ষ হোক, এবং যার যার ভোট শেষে দেখ, এই আকাঙ্ক্ষা তো সবারই, তাই না? সেই ক্ষেত্রে এই যে নির্বাচন কমিশনের যে কিছু কিছু আইন,
যেমন এই যে আরপিওর যে একটা সংশোধনী, যে যার যার দলের প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে, সেখানে জোটবদ্ধ থাকলেও বড় জোটের যে প্রতীক সেটা পাবে না, তাহলে কিন্তু জোটের অর্ধেক গুরুত্বই কমে গেল। এরকম তো হতে পারে যে জোটের একজন স্বতন্ত্র নির্বাচন করলো, সে হয়তো বহিষ্কারই হলো, কিন্তু সে বড় দলের একজন পরিচিত মুখ। সেখানে ছোট দলের যে, সে তো জোটের প্রতীকটা পাচ্ছে না, পাচ্ছে তো তার প্রতীক। ওই প্রতীক তো একেবারে অচেনা, বা অচেনাই বলা যায়, গ্রামে গঞ্জে অচেনাই। তো সেই ক্ষেত্রে তার খুব অসুবিধার মধ্যে পড়ে যাবে সে। সেই ক্ষেত্রে জোট করে কিন্তু খুব একটা তার সুবিধা হচ্ছে না। তাহলে বড় দলের সবাই তো তার জন্যই কাজ করবে, বড় দলের সবাই তার জন্য কাজ করবে, কিন্তু প্রতীকটা না চেনার অসুবিধাটাই পড়তে হবে। জনগণের কাছে প্রতীকটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি মনে করি যে এই আরপিও নিয়ে আমারও প্রশ্ন আছে, অনেকেরই প্রশ্ন আছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সাহসী হওয়া উচিত। নির্বাচন কমিশন যেন সরকারের উপরে মুখাপেক্ষী হয়ে না থাকে, এটা যেমন আমাদের দল বলেছে, আমি মনে করি এটা খুব যথাযথ বলেছে। এবং একটা বিষয় আমি বলবো যে একটা নির্বাচনকে সফল করতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের পাশাপাশি সহযোগিতা দরকার। সহযোগিতা থাকলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমনই স্বাভাবিক থাকবে, আইন শৃঙ্খলা বাহিনীও দায়িত্ব পালন করতে পারবে কমফোর্টেবলি, ভোটের চিত্রটা অনেক হেলদি থাকবে। কারণ যখনই সকলেই সহযোগিতা করবে, প্রচারটাও সেরকম রমরমা হবে। জনগণ এই সহযোগিতার মনোভাব কি আছে সবার মধ্যে? এখন সেই সহযোগিতার মনোভাবটা এখনো অনেক অনুপস্থিত। দুই একটি রাজনৈতিক দল সেই সহযোগিতার মনোভাব থেকে এখনো আমি মনে করি দূরে। তবে আমি প্রত্যাশা করি যে ওই রাজনৈতিক দলগুলো দেশের বৃহত্তর স্বার্থে, দেশের গণতন্ত্র, অর্থনীতি, দেশের সার্বিক উন্নতির স্বার্থে তারা এই সহযোগিতাটা যেন করেন। নইলে কিন্তু এই দেশটা যদি একটা কালো অধ্যায়ের দিকে আবার চলে যায়, এর দায় দায়িত্ব কিন্তু তাদের ঘাড়েই বর্তাবে। ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার কাছে আসতে চাই। রাজনৈতিক দলগুলো বসছে নির্বাচন কমিশনের সঙ্গে, গত 3 দিন ধরে আমরা দেখছি। উনি যেটি বললেন যে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে যে নির্বাচনটাকে সুন্দর করার জন্য সহযোগিতা করা। আমরা যেটি দেখেছি যে যখন একটু নির্বাচনী ডামাডোলের মতো পরিবেশ হলো, বিএনপি জামায়াতের প্রার্থীরা যেসব জায়গায় প্রচারণা করছেন, বিভিন্ন প্রোগ্রাম কেন্দ্রিক রেশারেশি হচ্ছে তাদের, যেসব এলাকায় বিএনপির প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, যারা মনোনয়ন বঞ্চিত তাদের সঙ্গে যিনি মনোনয়ন পেয়েছেন তাদের সমস্যা হচ্ছে। এছাড়া বাকযুদ্ধ যেটি, সেটি তো চলছেই এবং সেখানে নানান ভাষার প্রয়োগ তো আছে। এবং এই বাকযুদ্ধ এক পর্যায়ে আমরা মাঠে দেখলাম যে যুদ্ধ শুরু হয়েছে নিজেদের মধ্যে। এমন একটা পরিস্থিতি, এর মধ্যে প্রধান উপদেষ্টা বললেন যে সশস্ত্র বাহিনীর সহযোগিতাটা লাগবে। এখন এই সময়টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বা কোনো কারণে বিএনপির 2 গ্রুপ সংঘর্ষে জড়ালো, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অনেকটা নিষ্ক্রিয় দেখি। আপনার কি মনে হয় যে এই নির্বাচনটা মানুষজন নিজের ভোটটা নিজে দেওয়া, কেন্দ্র দখল না হওয়া, ভাঙচুর না হওয়া, 2 দল সংঘর্ষে না জড়ানো, এরকম পরিবেশ হবে না, সুন্দর একটা পরিবেশ হবে এখন পর্যন্ত আপনার কি মনে হয়? আমি আপনার ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন। আমি একদম আপনার সরাসরি প্রশ্নটায় আসার আগে জি আমাদের নির্বাচনের একটু 1 মিনিট অন্য একটা জিনিস বলি। এই নির্বাচনটার আসলে খুবই সুন্দরভাবে হওয়ার একটা সম্ভাবনা ছিল, এখনো আছে। কারণ হচ্ছে যে এইটা হচ্ছে এমন একটা নির্বাচন যে কেবলমাত্র এটা পাওয়ার শেয়ারিংয়ের নির্বাচন না। এখন পর্যন্ত ঐকমত্য কমিশন কিংবা সরকার যে নির্বাচনটার কথা বলছে, তাতে এইবার যারা জনপ্রতিনিধি হিসেবে আসবে তাদের দুইটা দায়িত্ব থাকার কথা। এক হচ্ছে সে পার্লামেন্ট মেম্বার, অ্যাট দ্য সেম টাইম সে রিফর্ম অ্যাসেম্বলির মেম্বার। সংস্কার বাস্তবায়নের জন্য তার সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাকে আসতে হবে। গভর্নমেন্টের প্রচারণার মধ্যে, রাজনৈতিক দলগুলির প্রচারণার মধ্যে, এমনকি আপনাদের মিডিয়াতে পর্যন্ত কোথাও এই নির্বাচনের যে বিশেষ বৈশিষ্ট্য আছে সেটাকে আসলে সামনে আনা হচ্ছে না। গণভোট নিয়ে কথা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হচ্ছে, কিন্তু জাতীয় সংসদের যে চরিত্রের মধ্যে 70 সালের পরে এইবারই প্রথম সে অন্য একটা বৈশিষ্ট্য নিয়ে যাচ্ছে, এই জায়গাটা আনা হচ্ছে না। এটা আনা হলে
কেন আমি বলছি যে এইটা অন্যরকম নির্বাচন করতে পারতো এরকম, এই কারণে যে প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো মৌলিকভাবে কতগুলো বিষয়ের পরিবর্তনের ব্যাপারে একমত হয়েছে। তার মানে হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বিতার সাথে যে প্রতিদ্বন্দ্বিতাটা আছে, ঐকমত্যের একটা জায়গা আছে। এই ঐকমত্যের পরিবেশটা ছিল এখানে। এই ঐকমত্যটা যদি আসলে এই সরকার এবং ধরেন রাজনৈতিক দলগুলি যদি আসলে যথাযথভাবে এটার জন্য যে পরিবেশটা বজায় রাখতে হবে বলে আমাদের মনে হয়, সেই দিকে মনোযোগ দিলে প্রথমত যেটা বলছেন আপনি যে আসলে দ্বন্দ্বগুলি কিংবা এটা কমতো কিনা, আমার নিজের ধারণা এটা কমতো। যদি বলতে হচ্ছে কেন এটা আসলে, যদি বলতে হচ্ছে কারণ আমি এখন পর্যন্ত ধরেন আজকে যে নির্বাচন কমিশনে আলাপ হচ্ছে, তো নির্বাচন কমিশনে কি এই আলাপটা উঠছে যে আসলে এইবারের যে নির্বাচনের দুইটা ক্যারেক্টার আছে, তো জনগণের সামনে আসলে নির্বাচন কমিশন এই নির্বাচনের আইনটা কেমন হবে, কিভাবে একটা মানুষ জানবে যে এই আমি যাকে ভোট দিচ্ছি সে কেবলমাত্র সরকার গঠন করবে না, তার আসলে আইনটা জানতে হবে, সংবিধানটা তার বুঝতে হবে, এবং সংবিধানের একটা পরিবর্তনের জন্য তার আসলে যে কাজটা হয়ে আছে এই কাজটাকে আসলে রেকটিফাই করে একটা প্রপার ল্যাঙ্গুয়েজ দিতে হবে, একটা প্রপার জায়গায় নিতে হবে। এই যে জায়গাটা লাগবে, এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনে যে আলাপ হচ্ছে, সরকার যে সেনাবাহিনী চাচ্ছে, তার কারো মাথার মধ্যে এই বিষয়টা নিয়ে আলাপ করার কোনো প্রয়োজনীয়তা দেখা যায়। গণভোটের বিষয়ে নির্বাচন কমিশন কিছুই জানে না বলছে এখন পর্যন্ত, কারণ তার এখন পর্যন্ত তাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি তাদের কাছে। কারণ নির্বাচন কমিশন জানবে তখন যখন আসলে গণভোট আইন হবে। তাহলে মানে তার আগ পর্যন্ত নির্বাচন কমিশন জানে না, আপনার মনে হয়? তার আগে তো নির্বাচন কমিশন জানে না, জানে হচ্ছে নির্বাচন কমিশনার জানে একজন সিটিজেন হিসেবে। তো নির্বাচন কমিশন কিভাবে জানবে? নির্বাচন কমিশন তো জানবে তার নির্বাচনী আইনের মধ্যে দিয়ে তার উপরে যে সমস্ত দায়িত্ব বর্তাইতেছে সেগুলি সে যখন ডিল করবে। তো এখন পর্যন্ত আপনি এটা ক্লিয়ার করেন নাই, এখন পর্যন্ত আপনি বাংলাদেশি আলাপটা সামনেই আনেন নাই যে আগামী নির্বাচনটা হচ্ছে এরকম একটা নির্বাচন। তাইলে এখন পর্যন্ত নির্বাচনটা কি আছে? নির্বাচনটা এখন পর্যন্ত আছে পাওয়ার শেয়ারিং এর নির্বাচন। জামাত ইসলামী মনে করতেছে একরকম, বিএনপি মনে করতেছে একরকম, এবং বিএনপির ভেতরে কে বেশি নিবেদিত বিএনপি, কে কম নিবেদিত বিএনপি, কে আসলে যেহেতু এই দলটার আগামীতে সরকার গঠন করার সম্ভাবনা মানুষ মনে করতেছে বেশি, তো বাইরের লোকজন আসতেছে। এখন পর্যন্ত এর মধ্যেই বিএনপি যে নির্বাচনটা আশা করে তার দেখেন পরিস্থিতির মধ্যে সে কতজন এই পর্যন্ত তাদের নিজেদের ইন্টারনাল কিলিংয়ের শিকার হয়েছে, কত মানুষ তাদের মধ্যে বিভিন্ন রকমের সংঘর্ষে জড়াইছে। তো অন্যদের সাথে গেলে এটা কি জানাবে? তো সেই জায়গাগুলি নিয়ে আমার কাছে মনে হয় যে আমাদের সরকারের, নির্বাচন কমিশনের এবং রাজনৈতিক দলগুলির নির্বাচন সংক্রান্ত, নির্বাচনের আইন শৃঙ্খলা এবং নির্বাচনের আইন, নির্বাচনের বিষয়গুলি নিয়ে ট্রাইপার্টি মিটিং হওয়া দরকার। এখন পর্যন্ত ডুয়েল মিটিং হচ্ছে। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে ঐকমত্য কমিশন যখন ক্লোজ হলো, তারা রিপোর্টটি দিল, দেওয়ার পর এই যে সংবিধান সংস্কার পরিষদ, এই বিষয়ে ঐকমত্য কমিশনে কোনো আলোচনাই হয়নি রাজনৈতিক দলগুলোর সাথে, এবং এটি যখন ওনারা সুপারিশ করলেন যে এটা এইভাবে গঠিত হবে, এতদিনের মধ্যে তারা কাজ শেষ করবে, বিএনপি প্রতিক্রিয়া দিয়েছে যে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। অন্যরা অনেকে আবার এটাতে রাজি হয়েছে যে না, এটা একটা ভালো সিস্টেম বলেছেন প্রধান উপদেষ্টা। এটি একটি বিষয়। মাঝখানে যে সময়টা দেয়া হলো যে 7 দিনের মধ্যে আপনারা রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করুন, এই সময়টা দিয়ে কি এটির গুরুত্ব কমে গেল এবং এটি মানুষের আলোচনা থেকে হারিয়ে গেল, এবং গণভোটেও কি মানে গুরুত্ব হারালো কিনা? আমার নিজের মনে হয় যে আসলে গুরুত্ব হারানোর চাইতেও বেশি যেটা হয়েছে যে যেই জটিলতাটা আমাদের শেষ করা দরকার ছিল এই সময় নির্বাচনের আগে, সেই জটিলতাটাকে আসলে ভবিষ্যতের জন্য আসলে রেখে দেওয়া হয়েছে এবং এটা ঠেলে দেওয়া হয়েছে সামনে। আমি বিএনপির সাথে ভিন্নমত করি যে বিএনপি যখন বললো যে এটা নিয়ে বিস্তারিত যত দূর পর্যন্ত আলাপ হওয়া দরকার ছিল তত দূর আলাপ হয় নাই, এটা সত্য, কিন্তু এই আলাপ হয় না এটাও ঠিক না। এই আলাপ তো আমি নিজে আসলে সালাউদ্দিন সাহেবের সাথে করছি, ওনাকে আমি নিজে প্রশ্ন করছি যে আপনারা হচ্ছে আপার হাউস প্রপোজ করেছেন, আপার হাউস যদি করতে হয় তার মানে হচ্ছে আপনি বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতেছেন কনস্টিটিউশনের। তো বেসিক স্ট্রাকচার যখন আপনি চেঞ্জ করবেন, এটার অ্যামেন্ডমেন্ট দিয়ে হবে না, এটা তো আপনি জানেন। তার মানে তো আপনি অন্য একটা জিনিসকে লাগবে, সেইটা হচ্ছে সংস্কার পরিষদ। সেটা নিয়ে এখন বলতে পারে যে এটা নিয়ে বিস্তার আলাপ হয়ে ব্যাপারে আমরা একমত হই না। পদ্ধতির প্রশ্নে একমত হওয়ার আগে আসলে এটা ক্লোজ করা হয়েছে, প্রথমে ক্লোজ করা হয়েছে, ভিন্নমত সহ একমত হয়েছে একটা সনদ, এটাতে
ক্লোজ করে দিচ্ছিল। আমরা তখন বলছি যে পদ্ধতিগত আলোচনা লাগবে, কারণ এটা কীভাবে বাস্তবায়ন হবে, বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলাপ না হলে এটা হবে না। আমাদের রিকোয়েস্টে 1 মাসের জন্য এটা বাড়ানো হলো। আমরা তখন পদ্ধতি নিয়ে যে আলাপগুলি তুললাম এগুলি শেষ হয় নাই, কিন্তু আমরা অনেকগুলো জিনিস একমত হয়েছিলাম। আমরা একমত হয়েছিলাম যে একটা গণভোট লাগবে, আমরা এটা একমত হয়েছিলাম, এটা ধরেন ভুলে যাচ্ছেন যে আমরা এইটা একমত হয়েছিলাম, এটার নাম সংস্কার পরিষদ হবে কি না আমরা জানি না। তো আমরা এটাতে একমত হয়েছিলাম যে নির্বাচিত প্রতিনিধিদের 2টা ক্ষমতা লাগবে, একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, রিফর্মের পাওয়ার, আরেকটা হচ্ছে আসলে পার্লামেন্টারি পাওয়ার। তার মানে এই ব্যাপারে একমত ছিলাম আমরা। আরেকটা ছিল যে এটার একটা আইনগত মর্যাদা লাগবে, এটা অধ্যাদেশ হবে না আদেশ হবে সেটা নিয়ে তর্ক ছিল, কিন্তু এই 3টা মৌলিক বিষয়ে পদ্ধতির প্রশ্নে একটা ঐকমত্য তৈরি হয়েছিল। কিন্তু এটা ফাইনাল করার আগে তড়িঘড়ি করে এটাকে একদিন বন্ধ করে দেওয়া হয়, এবং করে দিয়ে তারপরে 17 তারিখে সাইন হয়ে গেল। এই জন্যে এই যে তর্কগুলি এখন, তারপরে তারা যে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যে বিষয়টা এখন থ্রো করেছে, গণভোট নিয়ে তারা ধরেন একটা তারিখ ম্যাক্সিমাম এটা চাইছিল যে নির্বাচনের একই দিনে হোক। আদেশের ব্যাপারটা নিয়ে ধরেন আদেশ হবে না অধ্যাদেশ হবে, আদেশের অথরিটি করতে আসবে, এগুলি নিয়ে একটা ভিন্নমত ছিল। তো এটা শেষ করা যাইতো, এখন তো বোঝাই যাচ্ছে যখন এটা বলা হচ্ছে তখন খুব বেশি পার্থক্য হচ্ছে না। তার মানে এটা চাইলে আরেকদিন আলাপ করলে এটা শেষ করা যেত। আর যেটা রয়ে গেল সেইটা হচ্ছে ভয়াবহ, সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্টকে আসলে যে সমস্ত জায়গার মধ্যে গণভোটের প্রশ্ন আকারে যেগুলো উত্থাপন করা হলো, মূল সংকটটা আসলে তৈরি হয়েছে সেইখানে। বিএনপি সাইন বাউন্ড হচ্ছে আসলে তারিখের মধ্যে, সনদের মধ্যে, সেইখানে তার ভিন্নমত আছে, সেখানে তারও কাউন্টার প্রপোজাল আছে, সেইখানে তার নোট অফ ডিসেন্ট আছে। সবগুলিকে নোট অফ ডিসেন্ট বলা হচ্ছে, সবগুলি নোট অফ ডিসেন্ট না, কোনোটা একদম অপোজিশন, কোনোটাই কাউন্টার প্রপোজাল, কোনোটা হচ্ছে নোট অফ ডিসেন্ট। আচ্ছা, ঐকমত্য কমিশন 3টা জিনিসকে নোট অফ ডিসেন্ট বলে চালাই দিচ্ছে। এটা নিয়ে আমি বলছিলাম যেগুলিকে আপনার ডিফাইন করতে হবে, আদারওয়াইজ প্রবলেমটা সলভ হবে না। যেটা বিরোধিতা এটাকে বিরোধিতাই বলতে হবে, যেটা বিরোধিতা এটাকে বিরোধিতা বলতে হবে। ধরেন একটা দল বলছে যে মূল নীতিতে কোনো হস্তক্ষেপ করা যাবে না, এটাকে তো নোট অফ ডিসেন্ট বলতে পারবেন। বিএনপি বলছে যে না কেয়ারটেকার লাগবে, কিন্তু কেয়ারটেকারের 4th টায়ারে একবার 3rd টায়ারে, যদ্দূর আমার মনে 3rd টায়ারে গঠন সম্পর্কে তাদের একটা আলাদা প্রস্তাব আছে, ওটা তো কাউন্টার আরেকটা প্রপোজাল। কিংবা ধরেন বিচারপতি, প্রধান বিচারপতি কিভাবে হবে, সর্বোচ্চ যিনি বয়োজ্যেষ্ঠ উনি হবেন নাকি আসলে বয়োজ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে একজন হবে। বিএনপির হচ্ছে একটা প্রস্তাব হচ্ছে 2 জনের মধ্যে থেকে একজন হোক। তো এইগুলিকে তো নোট অফ ডিসেন্ট বলা যাবে না, কোনোটা হচ্ছে প্রস্তাব, ওইটা প্রস্তাব, আর একটা প্রস্তাব আছে তার। সো এইগুলিকে সলভ না করে ধরেন তাড়াহুড়া করে একটা সাইন করা হলো, সেটাতে যারা সবচাইতে বেশি এটার জন্য লড়াই করছে তারা সাইনিংয়ে আসলো না। আলটিমেটাম তো তাদেরই ছিল, তাদের আলটিমেটাম ছিল দ্রুত জুলাই সনদ করতে হবে, আন্দোলন চলবে, আলটিমেটাম তো তাদের ছিল। তাদেরকে বাদ দিয়ে ধরেন আমরা সই করতে গেলাম একটা জাতীয় ঐকমত্য ধরে রাখার জন্য। সো এটা একটা দুঃখজনক ঘটনা। পরে যেটা হলো, এখন যেটা নিয়ে কথা হচ্ছে, আমি যেটা বলতেছি যে আপনি ধরেন ইলেকশন হইল, গণভোটও হইল, বিএনপি যদি পাওয়ারে এসে বলে, ধরেন পাওয়ারে আসছে যদি বিএনপি, তাহলে হচ্ছে সংস্কার পরিষদও তো সে মেজরিটি হবে। তো সে যদি বলে সংস্কার পরিষদের এখনো পর্যন্ত আইনটা হয় নাই, যে সংস্কার পরিষদের আইন তো হবে পার্লামেন্টে, যে সংস্কার পরিষদের বিল কিভাবে উঠবে, সেই বিল আসলে কত ভোটে পাস হবে, 2/3 মেজরিটি নাকি জাস্ট মেজরিটিতে, এগুলি তো ঠিক করতে হবে। তো এগুলি যখন ঠিক হবে তখন থেকেই তো ধরনের সমস্যা তৈরি হবে। এবং এগুলি নিয়ে আলাপ না করেই এখন যেটা হয়েছে, তারপরে তারা যদি বলে যে আমরা যেটা সাইন করছি আমরা শুধুমাত্র ওদের সাইন বাউন্ড, তোমরা গণভোটে যেটা বলছো এটা তো আমাদের গণভোট না, কারণ এটা পাস করে ভোটে যে 30টা পয়েন্ট দেয়া হচ্ছে সেখানে আমরা যেটা বলবো, আমরা ধরেন বিএনপির বাইরে যারা আছে আমরা তো বলবো যে না এটা তো পিপল তো এগ্রি করছে, তোমাদের উপর এটা বাইন্ডিং আছে। তার মানে হচ্ছে কি, আমরা চাইছি ঐক্যমত্য, আমরা চাইছি সমঝোতা, আমরা চাইছি যদ্দূরেই হোক কমন মিনিমামটাকে এস্টাবলিশ করা হোক, কিন্তু এটাকে আপনি একটা নির্বাচনের পরের পর্যায় পর্যন্ত ঠেলে দিচ্ছেন। দ্যাটস দ্য প্রবলেম। তাহলে আমি বলি যে এইগুলি নিয়ে এখনও আলাপ হওয়ার সুযোগ আছে, 2 দিন হোক 3 দিন হোক আলাপ হয়ে জিনিসগুলিকে যদি শেষ করতে পারেন, তাইলে আসলে নির্বাচনে যে সংখ্যাগরিষ্ঠতা সংখ্যালঘিষ্ঠতা নিয়ে যত মারামারি কামড়াকামড়ি হওয়ার কথা সেগুলি। জটিলতা কি সরকার রাজনৈতিক দলগুলো মিলেই তৈরি করেছে? সরকার করছে, ঐকমত্য কমিশন করছে, রাজনৈতিক দলগুলি করছে। জটিলতা, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আসবো আবার, বিরতির সময় হচ্ছে। এই প্রসঙ্গে যদি অ্যাডভোকেট আহমেদ আজম খান কিছু যুক্ত করতে চান। না, আমি যেটা যুক্ত করতে চাই সেটা হলো যে আর আলোচনার
কোনো পরিবেশও নাই, আলোচনার সুযোগও নাই। আলোচনা হবে এখন পার্লামেন্টে। নতুন আমরা চাই যে একটা সুন্দর নির্বাচন হোক, জনগণের ভোটের সংসদ এবং সরকার হোক। সংসদেই সকল সমস্যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেখানেই সিদ্ধান্ত হবে। এবং সংসদ ছাড়া সংবিধানের যে মৌলিক কাঠামোর পরিবর্তন, সেটা তো কোনোভাবে হবেও না। এটা আপনি যতই সংস্কার কমিশন করেন, সেখানেও তাদেরকে সংসদেই যেতে হবে ফাইনালি। তো অতএব নতুন সংসদ হবে, সংসদে বিল আসবে, বিলের উপরে আলোচনা হবে, আর সেই আলোচনার ভিত্তিতেই এটা যদি সাংবিধানিক সংস্কার হয়, সেখানে অবশ্যই 2/3 মেজরিটি লাগবে। অন্যান্য সংস্কারে সিঙ্গেল মেজরিটিতে পাস হবে এভাবেই। এবং সেখানেও আমি বলবো যে যারা নির্বাচিত হবেন, যারা সংসদে যাবেন, তাদেরকেও অতীতের মতো সমস্ত কিছু ঝেড়ে ফেলে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। মনে রাখতে হবে আগামী দিনের সংসদের কাছে জনগণের প্রত্যাশা কিন্তু অনেক। হতাশ করলে রাষ্ট্রটাই কিন্তু এগোতে পারবে না। অত রাষ্ট্রের খারাপ হবে। হ্যাঁ, রাষ্ট্রের প্রয়োজনেই তাদেরকে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। কি সরকারি দল, কি বিরোধী দল, সকলকেই দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। এবং সরকারও চায়, জনগণও চায় যে আগামী দিনে দায়িত্বশীল রাজনীতি চর্চা শুরু হোক, দায়িত্বশীল ভূমিকায় থাকুক সকল রাজনৈতিক দল এবং সরকার এবং বিরোধী দল, সংসদ। ধন্যবাদ আপনাকে। একটা বিরতি নিব দর্শক। কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। বিরতির আগে কথা হচ্ছিল রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের বিষয়ে, এবং একটি রায় হয়েছে। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ড হয়েছে। তাকে বাংলাদেশে কিভাবে ফেরত আনা যাবে সেটিও আলোচনায় আছে। এর মধ্যে আওয়ামী লীগের নানা রকম কর্মসূচি আছে। আজকেও আমরা দেখেছি, কোনো কর্মসূচি ঘোষণা আছে কিনা জানি না, কিন্তু রাজধানীতে কিছুক্ষণ আগেও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যার পরে পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম পদক্ষেপ যেগুলো আমরা দেখছি। রাজনৈতিক দলের নিজের ভিতরে অভ্যন্তরীণ কোন দলে মারামারি হচ্ছে, নিহত হচ্ছে, আহত হচ্ছে। এই রকম পরিস্থিতিতে আবার খুনাখুনিও হচ্ছে। দেখা গেছে সন্ত্রাসীরা প্রকাশ্যে এসে গুলি করে হত্যা করে চলে যাচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির উন্নতি না করে একটি সুন্দর ইতিহাসের সেরা নির্বাচন কিভাবে দেওয়া সম্ভব, সেটি একটু জানতে চাই অ্যাডভোকেট হাসনাত কায়েম আপনার কাছে। না, আমি যেটা আগেও বলতেছিলাম যে আসলে একটা নির্বাচনের জন্য প্রথমত লাগে হচ্ছে যে স্টেক হোল্ডার তো অনেকগুলো। জি, পলিটিক্যাল পার্টি একটা স্টেক হোল্ডার, পিপল যারা আসলে ভোটার তারা স্টেক হোল্ডার। আর এটা কন্ডাক্ট করার জন্য আসলে থাকে, ধরেন রেফারির ভূমিকায় থাকে প্রশাসন, থাকে পুলিশ, নির্বাচন কমিশন, গভর্নমেন্ট। তো কোনো একটা অংশ দিয়ে পুরো জিনিসটাকে আসলে আপনি সর্বাঙ্গ সুন্দর করতে পারবেন না। ইতিহাসের সেরা নির্বাচনটা তো করার প্রশ্নই ওঠে না। সেটা করতে হলে ধরেন আপনার হাতে তো বেসিক্যালি আপনার হাতে ওই ইনস্ট্রুমেন্টই নেই। 2-3টা জিনিস তো এমনি ঘাটতি আছে। প্রথমত এই নির্বাচনে একটা ধরেন প্রধান একটা দল মানে তার কার্যক্রম স্থগিত আছে। মানে এটা একটা তারা রাজনৈতিক কার্যক্রম না করতে পারে, আসলে যেগুলি করতেছে এগুলি হচ্ছে আসলে এক ধরনের কি বলে সন্ত্রাসী কর্মকাণ্ড। তো ওই থ্রেটটা রয়ে গেছে, তারা বিভিন্ন রকম থ্রেট একটা তাদের নমুনাগুলি আমরা দেখতেছি। এর বাইরে যেটা আসলে পুলিশ বলেন, প্রশাসন বলেন, যারা নির্বাচনে মেইনলি আসলে রোলটা নেয় আইন শৃঙ্খলাটা রক্ষা করার জন্যে, নির্বাচনী পরিবেশটা বজায় রাখার জন্য, আপনি পুলিশের ভূমিকা জানেন। পুলিশ তো ধরেন কোন অবস্থায় আছে এটা আপনার প্রত্যেকে আমরা প্রতিনিয়ত টের পাই। এমনকি আর্মি, যার উপরে ধরেন আমাদের প্রধান উপদেষ্টা বর করতে চাইছেন, উনি বলতে চাইছেন, এখন পর্যন্ত আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার সত্ত্বেও, জি, এটাকে আমি সমালোচনা বলবো না, আমি বলবো যে একদিক থেকে ভালো যে আর্মি আপনার আসলে ডে টু ডে লাইফে ইন করে নাই। তার বিরুদ্ধে এবার চাঁদাবাজির অভিযোগ, অমুক তমুক এগুলি নাই, ফাইন। কিন্তু আপনার একটা সময় তো আপনার লাগবে যে সময়ে এই আর্মিকে আসলে পুলিশ যদি না থাকে তাহলে আইন শৃঙ্খলাটা রক্ষা করার জন্য যে ভূমিকাটা দরকার সেটা আসলে তার কাছ থেকে আসতে হবে। কারণ সেইটা হুট করে একদিন হবে কি না, এবং সেটা হুট করে হইলে আসলে সঠিকভাবে হয় এরকম আমার মনে হয় না। তাতে যেটা হয় যে নির্বাচনের পরিবেশের উপরে বিরূপ প্রভাব পড়তে পারে যদি তারা
শেষ সময় সক্রিয় হয়, এটার একটা ধরেন অতি সক্রিয়তা মনে হবে, এবং কোনো একটা দলের বিরুদ্ধে গেলে সেটা মনে হবে যে সরকারি দলের বিরুদ্ধে নামছে বা আর্মি দলের বিরুদ্ধে, এবং এগুলি খুব আমাদের দেশের মানুষ আন্দাজ করে এক ধরনের ভূমিকা নেয়। তো সেরকম একটা রিস্ক আছে আগামীতে যদি। সো গ্র্যাজুয়ালি তাদেরকে যদি এখন সক্রিয় করা যায় এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স যদি পিপলের কাছে ক্লিয়ার হয় যে তারা এই লেভেলের অপরাধের বেলায় রেসপন্স করে, ওই রকমের কাজ, এইটা হইলে হয়তো ধরেন এদেরকে আসলে সেটা নিয়ে আর্মির সাথে আসলে কথা বলতে হবে, কারণ এইটা করার জন্য আর্মি কোনো বাহিনী না আমাদের, কারণ আর্মিকে প্রস্তুত করা হয়, তার ট্রেনিং হচ্ছে আসলে যুদ্ধ করার জন্য, সেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখবে না। তো দুর্ভাগ্য হচ্ছে যে আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের দেখার রোল আপনি আশা করতেছেন আপনার আর্মির কাছ থেকে, যদি আপনি ইলেকশন। আর হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলি, যেটা নিয়ে আমি আগেই কথা বলতেছিলাম, আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কোনো রেসপন্সিবিলিটির সেন্স তৈরি হয়েছে, এইটা আমার নিজের কাছে মনে হয় না। বরং যেটা ধরেন এমনিতে আগের যে সেন্স কাজ করে, মানে কেউ একটা সরকারে আছে, কেউ একটা বিরোধী দলে আছে, পলিটিক্যাল মনস্তত্ত্বটা হচ্ছে এরকম, সাইকোলজিটা হচ্ছে কালেকটিভ সাইকোলজি এরকম যে গভর্নমেন্টের দায়িত্ব যে পালন করতেছে হচ্ছে পজিশন, গভর্নমেন্টের বাইরে যে আছে হচ্ছে অপোজিশন। কিন্তু এইবার যে অদ্ভুত একটা ঘটনা ঘটছে বাংলাদেশের ইতিহাসে, যে সমস্ত স্ট্রাগলিং কিংবা ফাইটিং পলিটিক্যাল পার্টিগুলি মিলে তাদের কতগুলি দায়িত্ব আসলে পালন করার জন্য একটা সরকারকে দেওয়া হয়েছে, সেটা খুবই দুর্বল, তাকে আসলে সহায়তা করতে হবে এবং তাকে হেল্প করতে হবে কিংবা তার হেল্প নিতে হবে, সেই সাইকোলজিটা আমাদের এখানে আসলে আমরা দেখি না। বরং ধরেন জামাতের মতো একটা পার্টি, তাকে ধরেন সে এমনিতে খুব রেসপন্সিবল, অভ্যুত্থানের পরপর তার ফেস একটা রেসপন্সিবল ফেস দেওয়ার চেষ্টা করতেছিল, ওনারা খুবই কনস্ট্রাকটিভ একটা ন্যাশনাল লেভেলের কথাবার্তা বলতেছে। আপনি ইলেকশন যত ঘনীভূত হচ্ছে, কাছে আসতেছে, সে দেখেন যে এই সমস্ত দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতেছে, দাবি সে কার কাছে করে, মানে কার বিরুদ্ধে থ্রেট দেয় সে। এটা একদমই একটা অদ্ভুত ব্যাপার মনে হয়, যে আলাপটা ধরেন তখন পর্যন্ত ঐক্যমত বসে আলাপ চলছে, ঐক্যমত কমিশন চলতেছে, তারা রাজপথে ধরে নেমে গেছে। এইরকম যে জিনিসগুলি, এটা থেকে বোঝা যায় যে আসলে আপনি অভ্যাসের মধ্যে, চিন্তার মধ্যে কোনো পরিবর্তন হয় না। সেইটা না হইলে আসলে বঙ্গুর আইন শৃঙ্খলা রক্ষা মানে পরিস্থিতি, বঙ্গুর বাহিনী, রাজনীতির পরিবর্তন সম্পর্কে সরকার নিজে সচেতন না, যে আগামী নির্বাচনটা যে আসলে কেয়ারটেকার গভর্নমেন্টের মতো না, যে একটা গভর্নমেন্ট ইলেকশন করতেছে, তার কাছে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তো আছে, তার কাছে একটা সংস্কারের দায়িত্ব, বিচারের দায়িত্ব, সে সংস্কারের দায়িত্ব আছে, এটা কেন মনেই হচ্ছে না। যে এক সপ্তাহ 2 সপ্তাহ থেকে যে সে ঐকমত্য কমিশন শেষ হওয়ার পরে কিংবা তাদের আসলে গণভোটের শেষ হওয়ার পরে এখন তো মনে হচ্ছে না যে তার মধ্যে আসলে সংস্কারের কোনো দায়িত্ব আছে, এই ধরনের কোনো কাজ সে ইনিশিয়েট করছে কিংবা এই নির্বাচনের ভেতর দিয়ে এটা ফাইনালাইজ হবে, এর কোনো ধরনের অ্যাটমসফিয়ার এসে ক্রিয়েট করার কথা ভাবেই নাই, তার পরিকল্পনার মধ্যে নাই, তার নির্বাচন কমিশনের এজেন্ডার মধ্যে নাই, নির্বাচন কমিশনের আইনের মধ্যে নাই। এটা কীভাবে মানে ধরেন আগামী মাসের প্রথম সপ্তাহে শিডিউল ডিক্লেয়ার করতে হবে, এটার একটা হইতে পারে যে আমি জানি না, অনেকে মনে করে যে নির্বাচনই হবে না, এটা এরকম একটা ধরনের শেষ মুহূর্তে গিয়ে দেখা গেল কিছুই হয় নাই। কোন নির্বাচন করতে যাইতেছেন আপনি? জি, আসবো আবার আপনার কাছে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি আমরা দেখছি যে জ্বালাও পোড়াও করার একটা চেষ্টা চলছে, এর মধ্যে আবার রাজনৈতিক দল, উনি যেটি বললেন যে কয়েকটি দলের আন্দোলন আছে দাবিতে, যেটি ঐক্যমত কমিশনের আলোচনার সময়ও তারা আন্দোলন করছিলেন, একদিকে আলোচনায় যাচ্ছেন আর একদিকে আন্দোলন চলছিল। এই পরিস্থিতি কি মানে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তো আরো খারাপের দিকেও যেতে পারতো, কিন্তু এখন যে অবস্থা আছে এটা ধীরে ধীরে উন্নতি হবে কিনা? আর উনি যেটি বললেন যে নির্বাচন করার যে সদিচ্ছা বা ইচ্ছা গত কয়েকদিনে তৎপরতায়, আর সেটা ওনার কাছে মনে হচ্ছে না যে নির্বাচন হবে, কি বলবেন? দেখুন, এবং নির্বাচন কমিশনে যেও রাজনৈতিক দলগুলো এই তাগাদা দিয়ে এসেছে, এই ধরনের অভ্যুত্থানে অনেক সময় অনেক দেশে দেখা যায় পাল্টা অভ্যুত্থানের, বিপ্লবের পরে যেমন প্রতি বিপ্লব হয়, অভ্যুত্থানের পরে পাল্টা অভ্যুত্থান আমাদের দেশেও অতীতে দেখা গেছে, দীর্ঘ সময় ধরে সহিংসতাও থাকে। তো সেই অনুযায়ী আমি বলবো যে এই অভ্যুত্থানের পরে এই 16 মাসে আমাদের আরো অনেক বেশি একটা অগ্রগতি করা যেত, স্থিতিশীল অবস্থায় দেশটাকে আনা যেত। কেন আনা যায়নি সেটা নিয়ে অনেক কারণ আছে, অনেক আলোচনা করা যাবে। আমি
সেই সমালোচনায় যেতে চাই না। এখানে এই সরকারের উপরেই তার দায় চাপবে এবং সেখান থেকে যারা এই দায়িত্বগুলো পালন করছে তারা এখান থেকে আপনাদের পক্ষ থেকে বলা, আপনিও বলেছেন যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা না থাকা একটা বড় কারণ, এটা বলেছেন বড় কারণ। তো কাজেই এই যে আপনি যে কথাটা বললেন যে এই অস্থিরতা দূর না করে নির্বাচন কি করে হয়, এই অস্থিরতার ভেতরেই নির্বাচন করতে হবে। এই জন্যেই যে নির্বাচন না করলে দেশ আরো অস্থির হবে, নির্বাচন না করলে দেশের অর্থনীতি আরো খারাপ হবে, নির্বাচন না করলে দেশের গণতান্ত্রিক পরিস্থিতি আরো অন্ধকারের দিকে যাবে। অতএব এই অস্থিরতা থেকে দেশটাকে স্থিতিশীল করবার জন্যেই, এই ভঙ্গুর পরিস্থিতি থেকে দেশটাকে একটা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবার জন্যেই আসলে নির্বাচনটা দরকার। কিন্তু এই যে দায়িত্বশীলতা, যেটি যে যখন বসতে বললো সরকার যে আপনারা বসুন, হ্যাঁ, সেখানে অনেকে দায়িত্বশীলতার আর পরিচয় দেন না, যে আর বসবই না। না, আসলে সরকার এত বিরক্ত হয়েছে রাজনৈতিক দলগুলো, তারা আর বসবেই না, এমন একটা বক্তব্য আসছে সামনে। না, কারণ সরকার এমন একটা সময়ে বসতে বলছে যখন আর বসার সমস্ত বিষয় ক্লোজ হয়ে গেছে। এই মুহূর্তে বসা মানে এই বসায় কোনো ফল দেবে না, যে কারণেই রাজনৈতিক দলগুলো বসে নাই, যে বসলে আবার সরকার ডাকুক, সরকারের সাথেই বসা যাবে। এছাড়া রাজনৈতিক দলগুলো নিজেরা বসবে সেই পরিবেশ আসলেই ছিল না। তো যে কারণে আপনার কথায় আমি বলবো যে নির্বাচনটা হতে হবে। যেমন গত পরশুদিন না কালকে প্রধান উপদেষ্টা বলছে, আমার কাছে ভালো লাগছে, দেশ রক্ষার নির্বাচন। এটা আগামী নির্বাচনটাকে কোনোভাবেই, প্রধান উপদেষ্টা হয়তো খুব বেশি আশাবাদী বা মানুষকে স্বপ্ন দেখানোর জন্য বলছেন ইতিহাসের সেরা নির্বাচন, ওখান থেকে নেমে আসলেন। আমি মনে করি যে নেমে আসাটাই বাস্তবতা, যে আগামী নির্বাচনটা দেশ রক্ষার নির্বাচন, বাস্তবতা তাই, এবং সেই নির্বাচনটাই হতে হবে। এখন অস্থিরতাটা কেন এবং কারা করছে, অস্থিরতাটা কেন আমরা সকলে জানি। অস্থিরতাটা দুই পর্যায়ে হচ্ছে। এক হলো যারা আমরা রাজপথের রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে কতিপয় রাজনৈতিক দল অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাতে করে তাদের একটু সুবিধা আছে, কারণ তারা খুব একটা ভালো পজিশনে আছে। এখন তারা নির্বাচনের দিকে গেলে সেই পজিশনটা তাদের নাও থাকতে পারে, সেজন্যেই তারা ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরি করছে। আরেকটা অস্থিরতা যে এই যে বিচার প্রক্রিয়া, এগুলো নিয়ে এখানেও আবার অস্থিরতার দুই রকম কারণ আছে। একটা হলো যে অপরাধ করেও তারা বিচারের মুখোমুখি হতে চায় না, সেই জন্য তারা অস্থিরতা করছে, নাশকতা করছে, যেটা অত্যন্ত অনুচিত। আরেকটা হলো যে আরো একটু গ্রহণযোগ্য বিচার করা যেত কিনা। যেমন বিচারের বিষয়ে আমাদের দলও কিন্তু বলেছে যে বিচারের যে রায় হয়েছে সেটা অবশ্যই একটা গ্রহণযোগ্য, কারণ তার চেয়েও বেশি অপরাধ করেছেন যারা আসামি। কিন্তু এই যে রাষ্ট্রের নিয়োগকৃত যে আইনজীবী রাষ্ট্রপক্ষের, এটা কিন্তু আরো গ্রহণযোগ্য দেয়া যেত, আরো অভিজ্ঞ দেওয়া যেত। তার কিছু কিছু পারফরমেন্স কিন্তু হাস্যকর, তার একটা হাসিও আমাদের সকলের কাছে খুব ভাইরাল হয়েছে। এই জিনিসগুলো করে একটুখানি হলেও হালকা করে দেওয়া হয়েছে, এটার কোনো প্রয়োজন ছিল না, এবং এত দ্রুত প্রয়োজন ছিল না যে এটা আরো গ্রহণযোগ্য করতে আরো একটু সময় লাগতো। এটাও অস্থিরতার আরেকটা কারণ। অনেকগুলো কারণে আজকে এই রাষ্ট্রটা অস্থির, এবং এই অস্থিরতাকে কাটাবেন কিভাবে, বিরতি থেকে এসে শুনবো। ধন্যবাদ আপনাদের দুজনকে। একটা বিরতি নিচ্ছি। দর্শক, চলমান অস্থিরতা প্রসঙ্গ এসেছে, বিরতির পরে বিষয়ে আরো শুনবো। ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম এখনকার যে অবস্থা, এই অবস্থা শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এই পরিবেশটা কিভাবে যাবে, সেই প্রসঙ্গে অ্যাডভোকেট আহমেদ আজম খান, শুরুতে আপনাকে শুনতে চাই। দেখুন, আমি যেটা বলতে শুরু করেছিলাম বা বলছিলাম, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের ভূমিকা কেমন। পুলিশ কিন্তু এই অভ্যুত্থানের পরে মারাত্মক একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। অনেক পুলিশ অফিসার পালিয়ে গেছে, অনেক পুলিশ অফিসার এখনো কাজে যোগ দেয়নি, অনেকে নানানভাবে তারা ট্রমা আচ্ছন্ন। সেই ট্রমা থেকে এখনো কিন্তু তারা
বেরোতে পারেনি। কাজেই তাদের কাছ থেকে যদি আপনি সবটুকু আউটপুট আশা করেন তাহলে কিন্তু ঠিক হবে না। আবার আরেকটা দিক হলো যে পুলিশের সবাই যে এখন একেবারে ফেরেশতা হয়ে গেছে তা কিন্তু না। এই পুলিশ তো ওই আগের সেই পুলিশই। অতএব আপনাকে বুঝতে হবে যে এই পুলিশের কাছ থেকে আমরা 50% উপরে সার্ভিস পাবো না। অতএব এই জিনিসটা মাথায় রেখে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল আচরণ করে, দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে ওই যে প্রধান উপদেষ্টার যে কথাটা যে রাষ্ট্র রক্ষার একটা নির্বাচন, এইখানে আমার একটু বলার আছে আপনাকে, সেটি হচ্ছে রাজনৈতিক দল হিসেবে ধরুন আপনার দলের একটা প্রার্থী আর যিনি পেলেন না মনোনয়ন, তিনি দুই পক্ষ মারামারি করলো, সেই জায়গায় আপনার দলের পক্ষ থেকে তো আপনি বহিষ্কার বা সাংগঠনিক সিদ্ধান্তটাই দিতে পারেন। সেখানে পুলিশ এরকম নিষ্ক্রিয় থাকলে শেষ পর্যন্ত এটা নিয়ন্ত্রণ কিভাবে হবে? তাহলে না, এটা দুই আপনি তো সাংগঠনিক সিদ্ধান্ত দিয়ে তাকে পথ শেষ করে দিলেন তার, কিন্তু তাকে তো আর কিছু করতে পারছেন না আপনি। না, আর তো কিছু করতে পারছি না। তো সেই ক্ষেত্রে দুই ধরনের ব্যবস্থা এখানে থাকতে হবে। একটা হলো যে আপনি সাংগঠনিক ব্যবস্থা নেন, আর একটা হলো যদি মারামারি হওয়ার উপক্রম হয়, খুনাখুনি হওয়ার, সেখানে পুলিশকে অবশ্যই সক্রিয় ভূমিকায় থাকতে হবে। নইলে তো একটা দুর্ঘটনা ঘটেই যাবে। ওই যে বললাম, পুলিশ এখনো সেই পর্যায়ে, মানে সিদ্ধান্তহীনতায় এখনো পুলিশ থাকে। এই ধরনের ঘটনা দেখলে কোনো ভূমিকায় যাচ্ছে না তারা। আমি আমার নির্বাচনী এলাকায় দেখি, অন্যান্য জায়গায় দেখি, পুলিশ এখন সে ভূমিকায়ও নাই। এখন আমাদের হাসনাত করিম সাহেব যে কথাটা বললেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দায়িত্বশীলতা তৈরি হয়েছে, আমি তা দেখতে পাচ্ছি না বা আমার মনে হয় না। ওনার কথাটা যদি আমি ধরেই নেই যে কথা সত্যি, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে দায়িত্বশীলতা তৈরি না হয় তাহলে দেশটা কোথায় যাবে? না হওয়া ছাড়া উপায় নেই, কোনো সুযোগই নেই। এখন একেবারেই আমাদের পিঠের দেয়াল ঠেকে গেছে, রাজনৈতিক দলগুলোরও, রাজনৈতিক নেতাদেরও, জনগণেরও। জনগণকে রক্ষা করবে কে? রাজনৈতিক শক্তি তো রক্ষা করবে। অতএব রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই দায়িত্বশীলতা তৈরি হতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে এবং জনগণকে সঠিক পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমি লক্ষ্য করছি অন্তত যে কিছু কিছু রাজনৈতিক দল এখনই তারা নানা ধরনের কথা বলছে যে আমরা নির্বাচনে জিতলে আর গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, আমরা ওই শরিয়া মোতাবেক আমাদের শাসন চালু করব। কোন শরিয়া সেটা কিন্তু আমরা জানি না। কেউ কেউ আমরা জানি যে মদিনা সনদের ভিত্তিতে এক ধরনের শরিয়া আছে। আবার অনেক রাজনৈতিক দল, তাদের নেতা হলো মৌলানা মাউদুদি সাহেব তো একবার বলছিলেনই যে আমার লাঠির যে ক্ষমতা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সেই ক্ষমতা নেই। তাহলে তার আরেক ধরনের শরিয়া, কোন শরিয়া চালু করবে সেটা তো তারা জিতলে, এটাও কিন্তু এক ধরনের দায়িত্বহীনতা। এই যে তারা এখনই গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে, এটাও কিন্তু রাজনীতির জন্য অশনি সংকেত। এই জন্য আমি বলবো যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে যারা এই ধরনের কথা বলে তাদেরকেও আমাদের অনুরোধ থাকবে বা আবেদন থাকবে বা আহ্বান থাকবে যে আসুন সকলে মিলে এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করব, সেই গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য আপনারা শুধু নির্বাচনের সুবিধা নেবেন, গণতন্ত্রে যাবেন না, গেলে শরিয়া আইনের কথা বলবেন। কোন শরিয়া আইন সেটা তো আমরা জানি না, কিন্তু সুবিধাটা তো নিচ্ছেন গণতন্ত্রে, কারণ গণতন্ত্রই তো নির্বাচনের মূল স্তম্ভ। তো গণতন্ত্রের সুবিধা নিয়ে আপনারা যদি এই পদ্ধতিতে চলে যান, আবার তো একটা অস্থিরতা তৈরি হবে। অতএব আমি মনে করি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকলে দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট হাসনাত কায়ুম। আমরা এই সমাধান কিভাবে হবে, অস্থিরতা কাটবে কিভাবে? ওইটা তো আসলে যেটা হচ্ছে যে প্রথমত এমনিতে মনে হয় যে আসলে সবাই, আমরা বললাম যে সবাই দায়িত্বশীল আচরণ করা লাগবে, কথা হিসাবে এটা সঠিক। তো বাস্তবায়ন তো ধরেন দুইভাবে হয়। আমার কাছে যেটা মনে হয় যে এখন পর্যন্ত যে অবস্থা, একদম প্র্যাকটিক্যাল সিচুয়েশন যদি ধরি, তাহলে আমাদের হাতে এখন পর্যন্ত একটা ইনস্টিটিউশন আছে। এই ইনস্টিটিউশন যদি প্রপারলি আসলে দায়িত্ব নেয়, তাইলে নির্বাচনটা কিছু পরিমাণে আসলে করা সম্ভব। সেটা হচ্ছে আর্মি। জি।
আমি নির্বাচনে আর্মির ভূমিকা নেওয়ার বিপক্ষের মানুষ, কিন্তু এইবারের বিশেষ বাস্তবতায় আমি এই দুইটা জিনিস মনে করি যে আমাদের একটা নির্বাচন লাগবে। ভাই যেটা বলছে, কিন্তু যেহেতু পুলিশ দুর্বল, আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল, যেহেতু ওইরকম আমাদের একটা নির্বাচন লাগবে, এবং এই জায়গাটাই আসলে একটা নিরপেক্ষ ভূমিকা নেওয়ার জন্য সেনাবাহিনীর আসলে এক ধরনের একটা ভূমিকা লাগবে। আর রাজনৈতিক দলগুলির মধ্যে আমরা যে আসলে দায়িত্বশীলতার কথা বলি, এটা তো লাগবে তো নিশ্চয়ই, কিন্তু এটা আমরা বলি যখন তখন যেরকম মনে করি, আর বাস্তবে যখন আসলে আমরা কাজ করতে যাই তখন এটার মধ্যে আমরা থাকি না। এইটাই হচ্ছে বাস্তবতা। রাজনৈতিক দলগুলির উপরে মানুষের প্রত্যাশা অভ্যুত্থানের আগেও কম ছিল, অভ্যুত্থানের পরে এটা আসলে বাড়ার একটা সুযোগ ছিল, আমরা সেই জায়গাটা যাইতে পারি নাই। তো আমাদের ধরেন 9 মাস ধরে একসাথে, এইগুলি দুই ধরনের ঘটনাই আছে। 9 মাস ধরে আমরা এক ধরনের আলোচনা করছি একসাথে বসে, এটা ঠিক যেটাই ছিল না, কিন্তু 9 মাস ধরে আলোচনা করে অনেক বিষয় আমরা সমাধানও করতে পারি নাই, এটাও ঠিক। আমি এরকম একটা প্রক্রিয়ার মধ্যে, যেটাকে ট্রানজিশনাল পিরিয়ড বলে, এরকম একটা পদ্ধতির মধ্যে দিয়ে বাংলাদেশ চলতেছে এখন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে একটা হচ্ছে যে আর্মির জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা নিতে পারে। রাজনৈতিক দলগুলির মধ্যে আসলে বিএনপি দল হিসাবে আমি জামাতের কাছ থেকে খুব বেশি আশা করার কোনো কারণ নাই। জামাত ইসলামী তার যে ধরেন এখন অ্যাপিয়ারেন্সে যা, আর তার যে আসলে ট্রেনিং যা, তার আসলে মনস্তত্ত্ব যা, তার রাজনৈতিক সংস্কৃতি যা, তা তো রাতারাতি ভুলে যাবে সে। এটা মনে করা, আশা করা উচিত, কিন্তু বেশি আশা হয়ে যাবে। প্র্যাকটিক্যালি যা আছে তাতে আসলে বিএনপিকে দায়িত্ব নিতে হবে, তার অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। বিএনপির যতটা দায়িত্বশীল আচরণ করতে হবে, এতটা আসলে আমাদের কারোর উপরে এত দায়িত্ব নাই। কিন্তু বিএনপি সেই জায়গাটাই তাদেরকে আসলে যত অ্যাগ্রেসিভলি আসলে রেসপন্সিবল হওয়ার কথা, এরকম একটা সিচুয়েশন, সেইটা আমার কাছে মনে হচ্ছে। তো আজম ভাই আছে, তাদের লিডারশিপ আছে, তাদের দলের, দেশের, সারা দেশে ছড়ানো ছিটানো মানুষ আছে। আর্মি প্লাস এরা, এই দুইটা অংশ যদি রিয়েলি মিন করে এটাকে, তাইলে আমরা হয়তো এই দুর্যোগটা কাটায় পরের ধাপে যাইতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম চলমান পরিস্থিতিতে নির্বাচন সুন্দরভাবে কিভাবে হবে এই প্রসঙ্গে। আলোচকটা যেটি বললেন যে সব পক্ষ যদি মিলে চেষ্টা করে তাহলে সুন্দর নির্বাচন বাস্তবায়ন সম্ভব। আজকের আয়োজন এখানে শেষ করব, কাল অন্য কোনো বিষয়ে আবার কথা হবে। ভালো থাকবেন সবাই।